বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। 10 ফিট থেকে 25 ফিট দৈর্ঘ্যের যে ব্রিজগুলো আমরা দেখতে পাই সাধারণত আমাদের গ্রামে গঞ্জে অথবা হাইওয়েতে, তার বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে হচ্ছে স্ল্যাব ব্রিজ। আজকের এই ভিডিওতে আমরা শিখতে যাচ্ছি সেই স্ল্যাব ব্রিজ কিভাবে ডিজাইন করতে হয়। তাহলে চলুন চলে যাই আজকের ভিডিওতে। প্রথমেই দেখুন একটি প্রবলেম দেওয়া আছে। কি বলা আছে? ডিজাইন অফ এ স্ল্যাব ব্রিজ। A slab bridge similar to that shown in figure 12.1 is to be designed according to the following data. একটা স্ল্যাব ব্রিজ যেটা নাকি ফিগার 12.1 এ দেওয়া ছিল, আপনারা আগে থিওরি যখন আলোচনা করেছি তখন এই ফিগারটা দেখেছেন। ওইরকম একটি স্ল্যাব ব্রিজ আমাদেরকে ডিজাইন করতে হবে। নিচে যে ডাটাগুলা দেওয়া আছে এই ডাটাগুলা ব্যবহার করে আমাদেরকে স্ল্যাব ব্রিজটি ডিজাইন করতে হবে। ক্লিয়ার স্প্যান বলা আছে হচ্ছে 15 ফিট। যে স্ল্যাব ব্রিজ আমরা ডিজাইন করব তার ক্লিয়ার স্প্যান হবে 15 ফিট। ক্লিয়ার উইডথ বলা আছে হচ্ছে 26 ফিট। লাইভ লোডিং বলা আছে হচ্ছে H20S16 লোডিং যেটা, সেটা আমাদের ইউজ করতে হবে। ওয়ারিং সারফেস 30 PSF বলা আছে এবং কংক্রিট স্ট্রেক অ্যাপ্রাইম সি এর মান দেওয়া আছে হচ্ছে 3000 PSI। এবং আরো তথ্য দেওয়া আছে, সেটা হচ্ছে আমাদেরকে ইন্টারমিডিয়েট গ্রেড রিইনফোর্সমেন্ট ব্যবহার করতে হবে। তো আমরা চলুন আস্তে আস্তে এর সলিউশনটা দেখে নিই। প্রথমেই সলিউশনে কি বলা আছে? বাই অ্যাশো স্পেসিফিকেশনস অ্যান্ড অ্যালাউয়েবল কংক্রিট স্ট্রেস অফ FC। এই অ্যাশো স্পেসিফিকেশন অনুযায়ী অ্যালাউয়েবল কংক্রিট স্ট্রেস হবে গিয়ে FC = 0.4 অ্যাপ্রাইম সি। তাহলে 0.4 অ্যাপ্রাইম সি হলে তাহলে আমাদের এটা হচ্ছে গিয়ে অ্যাপ্রাইম সি এর মান দেওয়া ছিল 3000 PSI, তাহলে এখানে হচ্ছে গিয়ে এটা 1200 PSI। তারপরে আমরা স্টিলের যে অ্যালাউয়েবল স্টিল স্ট্রেস ধরে নিব। অ্যালাউয়েবল স্টিল স্ট্রেস যদি ইন্টারমিডিয়েট গ্রেড রিইনফোর্সমেন্ট থাকে সেটা আপনারা ধরে নেবেন হচ্ছে গিয়ে 20000 PSI। তো শুরুতে আমাদের যেটা করতে হবে ইফেক্টিভ স্প্যান অফ দ্য স্ল্যাব, এটা আমাদের বের করতে হবে। তো ইফেক্টিভ স্প্যান অফ দ্য স্ল্যাব কত হবে? ওই যে আমাদের আগে থিওরি আলোচনার সময় আপনারা জেনেছেন যে ক্লিয়ার স্প্যান প্লাস স্ল্যাব থিকনেস। তো আমরা ধরেই নিয়েছি এখানে স্ল্যাব থিকনেস হবে গিয়ে 12 ইঞ্চ, তার মানে হচ্ছে 1 ফিট। তাহলে সেই 12 ইঞ্চকে 1 ফিটে কনভার্ট করে এখানে বসানো আছে। তাহলে 15 ফিট ছিল হচ্ছে ক্লিয়ার স্প্যান, এই যে উপরে দেওয়া আছে এখানে, এবং 1 ফিট হচ্ছে স্ল্যাব থিকনেস। তাহলে 15 প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে কি 16 ফিট সর্বমোট আমাদের ইফেক্টিভ স্প্যান অফ দ্য স্ল্যাব। থিকনেস তো আগে বলা হয়ে গেল যে আমরা 12 ইঞ্চ ধরতে হবে ট্রায়াল থিকনেস এটা। The total dead load per square foot is then 180 PSF। এটা কিভাবে হলো? এটা হয়েছে হচ্ছে গিয়ে আমরা প্রতি 1 স্কয়ার ফিটে জানি যেহেতু আমাদের স্ল্যাব থিকনেস হচ্ছে গিয়ে 12 ইঞ্চ বা 1 ফিট, তাহলে প্রতি 1 স্কয়ার ফিটে কংক্রিটের যে নিজস্ব ওজন ডেড লোড সেটা হবে কি 150 PSF। সেই 150 PSF এর সাথে যোগ হবে হচ্ছে ওয়ারিং সারফেস যেটা, এই ওয়ারিং সারফেসটা 30 PSF। তাহলে 150 প্লাস হচ্ছে গিয়ে এই 30 সর্বমোট হচ্ছে গিয়ে 180 PSF। তাহলে আমাদের ডেড লোড মোমেন্ট কত হচ্ছে? ডেড লোড মোমেন্ট আপনারা জানেন যে এটার যেহেতু সিম্পলি সাপোর্টেড স্ল্যাব, এটা একটা সিম্পলি সাপোর্টেড বিমের মতো বিহেভ করবে। তাহলে এটা হচ্ছে কি ওমেগা এল স্কয়ার ডিভাইডেড বাই 8। এই ফর্মুলাটা আপনারা বিমের ক্ষেত্রে জানেন যে ওমেগা এল স্কয়ার ডিভাইডেড বাই 8। ওমেগার মান হচ্ছে কি 180, এল এর মান হচ্ছে কি ইফেক্টিভ স্প্যান 16 ফিট যেটা এখানে আমরা বের করেছি, আর 8 হচ্ছে ফর্মুলার। তাহলে মান বসালে আমাদের 5760 ফিট পাউন্ড আসতেছে এই ভ্যালুটা। তারপরে হচ্ছে গিয়ে দ্য লোড অন ইচ রিয়ার হুইল ইজ 16000 পাউন্ড। আপনারা জানেন যে H20S16 যে লোডিং, এই লোডিং এর জন্য পিছনের যে চাকা থাকে সেই চাকায় প্রতিটি চাকাতে 16000 পাউন্ড করে লোড যায়। একটা অ্যাক্সেলের মধ্যে যায় হচ্ছে গিয়ে 32000 পাউন্ড, মানে হচ্ছে গিয়ে ওই যে 20 টন ট্রাকের
80% লোড যাচ্ছে হচ্ছে গিয়ে রেয়ার যে অ্যাক্সেল সেই অ্যাক্সেলে। তাহলে এটা কতটুকু রোড উইথের মধ্যে ছড়িয়ে যাবে সেটা আমরা বের করব হচ্ছে এই ফর্মুলা দিয়ে, E = 4 প্লাস 0.06 s। তাহলে 4 হচ্ছে ফর্মুলার, 0.06 বসালাম, s হচ্ছে কি আমাদের যে ইফেক্টিভ স্প্যান সেটা। তাহলে s এর ভ্যালু আমরা আগেই 16 বের করেছি, এই 16 কিন্তু আমরা এখানে বসিয়ে দিচ্ছি যে 0.06 ইন্টু 16। তাহলে এটা আসতেছে হচ্ছে আমাদের 4.96 ফিট। সর্বমোট 4.96 ফিট দূরত্ব পর্যন্ত একটা চাকা থেকে যে লোড যাবে সেটা ছড়িয়ে পড়বে, এর প্রভাবটা কাজ করবে। আচ্ছা, the load on a unit width of slab is therefore, তাহলে একক উইডথের উপরে কতটুকু লোড যাচ্ছে, তাহলে একটা চাকা থেকে লোড যাচ্ছে হচ্ছে গিয়ে 16,000 পাউন্ড। এই এক চাকার লোড ছড়িয়ে পড়তেছে হচ্ছে সর্বমোট 4.96 ফিট দূরত্বের উপরে। তাহলে এটা দিয়ে যদি আমরা 16,000 পাউন্ডকে ভাগ করে দিই, আমরা পাচ্ছি ইউনিট উইডথ এর উপরে যে লোড সেটা হচ্ছে গিয়ে 3,230 পাউন্ড। তো যেহেতু আমরা এটা পেয়ে গেলাম, আমরা এখন বের করে নিতে পারি তাহলে দ্য লাইভ লোড মোমেন্ট। আমি পাশে একটা ফিগার এঁকে দেখিয়েছি, যদি আমাদের এরকম থাকতো যে একটা কেন্দ্রীভূত লোড দেওয়া আছে এরকম, তখন বলতে গিয়ে PL/4, ঠিক সেরকমই ফর্মুলাটা এখানে ম্যাচ করতেছে। দেখেন PS/4, P এর ভ্যালু হচ্ছে গিয়ে 3,230 পাউন্ড, S এর ভ্যালু আমরা আগে বের করেছি 16 ফিট, এবং ডিভাইডেড বাই 4 হচ্ছে ফর্মুলার। তাহলে এখান থেকে আমাদের লাইভ লোড মোমেন্ট আসতেছে হচ্ছে গিয়ে 12,900 ফিট পাউন্ড। এটা হচ্ছে আমাদের লাইভ লোড মোমেন্ট। তো আপনারা জানেন লাইভ লোড মোমেন্ট থেকে আমাদের ইমপ্যাক্ট মোমেন্ট বের করে নিয়ে আসতে হয়। তো ইমপ্যাক্ট মোমেন্ট বের করার জন্য আমাদের দরকার হচ্ছে কি ইমপ্যাক্ট কোএফিসিয়েন্ট। তো ইমপ্যাক্ট কোএফিসিয়েন্ট I = 50 ডিভাইডেড বাই L প্লাস 125। তাহলে এই Lটা হচ্ছে কি আমাদের যে আগে বের করেছিলাম ইফেক্টিভ স্প্যানের মান আমরা জানি 16 ফিট, 50 এবং 125 হচ্ছে ফর্মুলার। তাহলে আমাদের এটা আসতেছে হচ্ছে গিয়ে 0.355, কিন্তু ইমপ্যাক্ট কোএফিসিয়েন্টের একটা ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে গিয়ে 0.30, এর উপরে আমরা এটা কখনো নিতে পারবো না। তো কাজে আমাদের ম্যাক্সিমাম ভ্যালু হিসাবে আমাদেরকে এটাই চুজ করতে হবে, যেহেতু 0.355, 0.3 থেকে বড়, আমরা এই ভ্যালুটাকে আর কাউন্ট করব না, কাউন্ট করব হচ্ছে গিয়ে এটাকে 0.30। তাহলে আমাদের ইমপ্যাক্ট মোমেন্ট কত আসতেছে, লাইভ লোড মোমেন্টকে যদি আমরা ইমপ্যাক্ট কোএফিসিয়েন্ট দিয়ে মাল্টিপ্লাই করে দিই, দেখেন মাল্টিপ্লাই এখানে করা হয়েছে 0.30 ইন্টু 12,900, তাহলে এটা মাল্টিপ্লাই করলে আসতেছে হচ্ছে 3,870 ফিট পাউন্ড। এটা হচ্ছে কি আমাদের ইমপ্যাক্ট মোমেন্ট। তাহলে আমাদের টোটাল মোমেন্ট কত হবে, ডেড লোড মোমেন্ট, লাইভ লোড মোমেন্ট, ইমপ্যাক্ট মোমেন্ট সবগুলা যোগ করলে দেখেন আমাদের পরের পৃষ্ঠাতে শুরুতেই আছে যে আমাদের সর্বমোট যে টোটাল মোমেন্ট হচ্ছে, এই টোটাল মোমেন্ট হচ্ছে 22,530 ফিট পাউন্ড। তো এখন 22,530 ফিট পাউন্ড আমাদের এই মোমেন্টের মান ব্যবহার করে আমাদেরকে স্ল্যাবের থিকনেস বের করে নিয়ে আসতে হবে। তাহলে D = যদি রোট/m/kb হয়, তাহলে এই m এর ভ্যালু দেখেন বলা আছে এখানে 22,530 ফিট পাউন্ড। তো আমরা বসালাম 22,530, যেহেতু এটা ফিট পাউন্ডে ছিল আমরা মানটা ইঞ্চিতে যাচ্ছি, সেই জন্য ফিটকে 12 দিয়ে মাল্টিপ্লাই করে আমরা ইঞ্চিতে নিয়ে নিলাম, ডিভাইডেড বাই b হচ্ছে গিয়ে স্ল্যাবের প্রস্থ, একক প্রস্থ। তাহলে একক প্রস্থ যেহেতু 1 ফিট, আমরা 1 ফিটকে 12 ইঞ্চিতে নিয়ে নিলাম, এবং এই এর ভ্যালুটা আমরা পাবো হচ্ছে গিয়ে দেখেন টেবিল 5 অ্যাপেন্ডিক্স বি এর টেবিল 5 এর মধ্যে গেলে আমরা নির্দিষ্ট ভ্যালুগুলোর জন্য এই এর মানটা পাবো। আমি কিছুক্ষণের মধ্যেই আপনাদেরকে টেবিল 5 দেখাচ্ছি, অ্যাপেন্ডিক্স বি টেবিল 5 এর মধ্যে আমরা যাচ্ছি। তো টেবিল 5 এর মধ্যে গেলে আমরা অ্যাপেন্ডিক্স বি থেকে পাবো এর ভ্যালু হচ্ছে, ওনারা চুজ করেছে হচ্ছে গিয়ে 197, যেটার সাথে আমি একটু দ্বিমত পোষণ করতেছি। চলুন আগে আমরা দেখেই আসি অ্যাপেন্ডিক্স বি তে কি আছে। এটি হচ্ছে গিয়ে টেবিল 5 অ্যাপেন্ডিক্স বি। দেখেন অ্যাপেন্ডিক্স বি এর টেবিল 5 হচ্ছে এটি। আমাদের এই ঘরটা যেটা, এই ঘরটা হচ্ছে n এর মান এবং FMC এর মান আপনারা জানেন, n = হচ্ছে কি ES/EC। তো ES/EC করলে আমাদের n এর ভ্যালু আসতেছে হচ্ছে গিয়ে
9। এফ প্রাইম সি এর মান আমাদের দেওয়া ছিল হচ্ছে গিয়ে 3000 পিএসআই, এবং অ্যালাউবল স্টিল যেটা আমরা অ্যালাউবল স্টিল স্ট্রেস যেটা নিয়েছিলাম এফএস এর ভ্যালু আপনাদের মনে থাকার কথা, অ্যালাউবল স্টিল স্ট্রেস আমরা নিয়েছিলাম হচ্ছে গিয়ে 20000 পিএসআই, এবং অ্যালাউবল কংক্রিট স্ট্রেস আমরা নিয়েছিলাম হচ্ছে গিয়ে 1200 পিএসআই। তাহলে 20000 পিএসআই এবং 1200 পিএসআই এর জন্য আমাদের ভ্যালু হওয়ার কথা ছিল হচ্ছে গিয়ে 186। আমরা যদি ফর্মুলা দিয়েও বের করি k equal to n by n plus r, j equal to 1 minus k by 3, এবং ফাইনালি দেখেন এই যে k এর ভ্যালুটা k equal to half fc j k, এই ফর্মুলা দিয়েও আপনারা চাইলে বের করে নিতে পারেন। আমি চেক করেছি এই ফর্মুলা দিয়ে বের করলে এই মানটা 186 আসে। তো যেহেতু এটা একজন বিখ্যাত মানুষের বই, ওনারা কেন 197 নিয়েছেন বইয়ে ভুল থাকতেও পারে, ওনারা এর কোনো ব্যাখ্যা দেননি। আমি দুইভাবেই ক্যালকুলেশন করেছি, আমার হিসাব মতে এখানে 186 আসতেছে। তো আপনারা যখন নিজেরা ক্যালকুলেশন করবেন তখন আপনাদের হিসাব মতো যা আসে সেই ভ্যালুই আপনারা ইউজ করবেন। এখানে অঙ্কটা সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার স্বার্থে আমরা আপাতত ধরে নিচ্ছি হচ্ছে এইখানে অথার যে ভ্যালুটা নিয়েছে তাই ওনারা নিয়েছেন হচ্ছে 197, কিন্তু আমাদের হিসাব মতো আমি দুইভাবে হিসাব করেছি, সেই হিসাব মতো এটা আসতেছে হচ্ছে গিয়ে 186। তো আপনারা বাস্তবে অঙ্কটা করার সময় আপনাদের যে ভ্যালু আসবে সেই ভ্যালুটাই আপনারা নিয়ে নেবেন। তাহলে দেখুন k এর মান আমরা 197 বসিয়ে দিলাম, এখানে 197 বসিয়ে দিলে আমাদের d ইকুয়াল টু আসতেছে হচ্ছে গিয়ে 10.7 ইঞ্চ। তা আমাদের উইথ t ইকুয়াল টু 12 ইঞ্চ, যেহেতু আমরা টোটাল থিকনেস হচ্ছে 12 ইঞ্চ ধরেছিলাম, টোটাল যদি আমরা কভারিং রিইনফোর্সমেন্টের সেন্টার পর্যন্ত 1.5 ইঞ্চ ধরে নিই, দেখেন আমাদের ইফেক্টিভ ডেপথ পাওয়া যাচ্ছে হচ্ছে গিয়ে 10.5 ইঞ্চ, যেটা 10.7 ইঞ্চের খুবই কাছাকাছি। তো সেই জন্য ওনারা রিভাইজ ক্যালকুলেশন করে নাই, না করে টোটাল থিকনেস ওনারা ধরে নিয়েছেন 12 ইঞ্চ। তো যেহেতু আমাদের স্ল্যাবের থিকনেস ফিক্সড হয়ে গেল, এখন আমাদের কাজ হচ্ছে গিয়ে রিইনফোর্সমেন্ট বের করা। তো মেইন রিইনফোর্সমেন্ট বের করতে গেলে আমাদের ফর্মুলা আপনারা জানেন, বিমের ফর্মুলা S equal to m by fs, যা d মোমেন্ট ছিল হচ্ছে আমাদের টোটাল মোমেন্ট 22530, যা যেহেতু ফিট পাউন্ডে আছে এটাকে আমরা 12 দিয়ে মাল্টিপ্লাই করে ইঞ্চিতে নিয়ে নিলাম। fs এর ভ্যালু এখানে আমরা ইন্টারমিডিয়েট গ্রেড রিইনফোর্সমেন্টের জন্য 20000 psi ধরতে হবে, যা এর ভ্যালুটা আপনাদেরকে ক্যালকুলেশন করে নিতে হবে। আমরা একটু আগে ফর্মুলা দেখিয়েছি যা ইকুয়াল টু 1 minus k by 3, এবং ডি এর ভ্যালু আমরা একটু আগে এখানে দেখালাম যে ডি এর ভ্যালু হচ্ছে 10.5 ইঞ্চ ইফেক্টিভ ডেপথ, সেটা আমাদের রিইনফোর্সমেন্ট আসতেছে হচ্ছে গিয়ে 1.47 ইঞ্চ স্কয়ার পার ফিট, মানে প্রতি একক ফিটের জন্য আমাদের রিইনফোর্সমেন্ট দিতে হবে 1.47 ইঞ্চ স্কয়ার। তাহলে আমরা যদি which is furnished by number 8 bar 6 inch, তার মানে হচ্ছে 8 নাম্বার যে বার, সেই 8 নাম্বার বারকে যদি আমরা 6 ইঞ্চ সেন্টার টু সেন্টার দেই তাহলে আমাদের এই রিইনফোর্সমেন্টটা কভার হয়ে যাচ্ছে। দেখেন 8 নাম্বার বার যদি 6 ইঞ্চ সেন্টার টু সেন্টার দেই আমাদের এস আসতেছে হচ্ছে 1.57 ইঞ্চ স্কয়ার, যেটা অবশ্যই 1.47 থেকে বড়, কাজেই এই দিক থেকে আমাদের ঠিক আছে। তো এখন যদি আমরা ট্রান্সভার্স রিইনফোর্সমেন্ট ডিজাইন করতে যাই, অ্যাশো যে স্পেসিফিকেশন দিয়েছে সেই অনুযায়ী আমাদের ট্রান্সভার্স রিইনফোর্সমেন্ট ডিজাইন করতে গেলে ফর্মুলা হচ্ছে s ডিভাইডেড বাই রুট ওভার s। s হচ্ছে কি আমাদের কোনটা, যে sটা আমাদের দরকার ছিল 1.47, তাহলে 1.47 ডিভাইডেড বাই s এর ভ্যালু আমরা জানি ইফেক্টিভ স্প্যান এটা 16 ফিট ছিল, দেখেন এই ভ্যালুটা কিন্তু ফিটেই বসাতে হবে, তাহলে এটা আসতেছে হচ্ছে গিয়ে 0.37 ইঞ্চ স্কয়ার। তো 0.37 ইঞ্চ স্কয়ার আমরা কিভাবে ব্যবহার করতে পারি, নাম্বার 5 বার্স 10 ইঞ্চ অন সেন্টার্স, যদি আমরা 5 নাম্বার বার 10 ইঞ্চ সেন্টার টু সেন্টার দূরত্বে বসিয়ে দিই তাহলেই কিন্তু আমাদের এটাও কভার হয়ে যাচ্ছে। তো এই ছিল আমাদের পার্ট 1 এর আলোচনা। আমরা স্ল্যাব ব্রিজ ডিজাইনের পার্ট 1 আজকে এই পর্যন্তই রাখবো। আমরা ডিজাইন করেছি হচ্ছে গিয়ে স্ল্যাব ব্রিজের স্ল্যাব থিকনেস কত সেটা, মেইন রিইনফোর্সমেন্টের পরিমাণ কত সেটা, ট্রান্সভার্স রিইনফোর্সমেন্টের পরিমাণ কত সেটা, এবং মেইন রিইনফোর্সমেন্টের স্পেসিং কত হবে, ট্রান্সভার্স রিইনফোর্সমেন্টের স্পেসিং কত হবে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন।
যেখানেই প্রবলেম হবে আমাকে একটু কমেন্ট করে জানাবেন, আমি ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের প্রবলেমগুলো সমাধান করে দিতে। ভালো থাকবেন সবাই। ভার্সন 2 দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।